করতে পারি। ওকে দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নাজমুল হক, প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিনের বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘটনা ঘটে গেছে এবং আগামীকাল নতুন সরকার শপথ নেবে বলে আমরা জানতে পেরেছি। এই গোটা বিষয়টা আগামী দিনের বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জনাব নাজমুল হক প্রধান, আপনি জানেন যে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকাল নতুন সরকার আসবে এবং নতুন সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ রয়েছে, রাজনীতি, অর্থনীতি সব মিলিয়ে সামনের রাজনীতিটা আসলে কেমন হয়, আপনার ধারণাটা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। প্রথমেই আমি এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান ছাত্রদেরকে অভিনন্দন জানাতে চাই যে তারা সত্যিকারভাবে একটা জেনুইন, নিঃস্বার্থ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পলায়ন করতে বাধ্য হলে এই কারণে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর সঙ্গে কিছু অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার জন্য দুঃখ, নিন্দা প্রকাশ করছি। বিশেষ করে আপনার গায়ক, ভিন্ন ধরনের গায়ক রাহুল আমাদের যে বাসা তছনছ যে পুড়ে ফেলছে, এইগুলির জন্য। এমনকি এই যে বঙ্গবন্ধুর বাসভবন যেটা 32 নম্বর ছিল, যেটা স্মৃতির একটা জায়গা ছিল, সেটা ধ্বংস করাটা আমি নিন্দা করছি। এসব বাকি সামগ্রিক বিচার আন্দোলনে কিছু কিছু ঘটনা ঘটেই, তারপরেও বলবো এজ হোক দীর্ঘদিনের স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, জনগণকেও এই কারণে অভিনন্দন। একটা বিষয় এখন হচ্ছে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশে বিগত সরকারের কারণে আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে গেছে। এখন প্রথম দায়িত্ব হচ্ছে এই সরকারের, সরকার তো হয় না এখন, আগামী হবে। ফার্স্ট দায়িত্ব হচ্ছে আপনার চেইন অফ কমান্ডটাকে প্রতিষ্ঠা করা, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, এটাকে প্রতিষ্ঠা করা এবং জনগণের যে স্বার্থ, জানমালের নিরাপত্তা, কোথাও কোথাও অগ্নিসংযোগ, কোথাও কোথাও ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ হামলা, কোথাও কোথাও বাড়ি পড়ে না, এই সামগ্রিক বিষয়গুলিকে এগুলিকে কঠোর হস্তে দমন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তৃতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক শক্তিসমূহ যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের চিন্তাটাকে মানে জাতীয় চিন্তার সঙ্গে যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার তার কর্মপদ্ধতি ঠিক করবে, এটাই মনে করি আমি, এটাই হওয়া উচিত। বাংলাদেশে কিন্তু আমাদের মূল সংকট হচ্ছে, আমরা সেই 47-এর পর থেকে আমাদের মূল সংকট হচ্ছে আমরা মানে সঠিক ধারার সরকার আমরা যারা হয়েছি আন্দোলনের মধ্য দিয়ে, মুসলিম লীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তাই না, আমরা নির্বাচনী প্রক্রিয়া, সরকার পরিচালনার ধারণ কোনোই পরিষ্কার করতে পারিনি। যার কারণে প্রতিবার প্রতিটা মুহূর্তে দেখবেন এটা অশরীরী আত্মা আমাদের ঘরে ভর করছে। ইভেন কি দেশ স্বাধীনের পর যতগুলো সরকার আমরা আসছি, আমি যদি আগের আলোচনা নাও করি, তাহলে সব সরকারই কিন্তু দেখবেন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য যা ইচ্ছা তাই করেছেন। দেশ স্বাধীনের পর ক্ষমতা থেকে যাবেন কিভাবে তার কোনো রাস্তা তারা রাখেন নাই, ক্ষমতায় এসে আরো পাকাপোক্ত, এবং এই কাজটা কিন্তু সব পার্টি করছেন যারা ক্ষমতায় গেছেন। এটা এইখানটায় এককভাবে কাউকে দায়ী করে লাভ নাই। ফলে আজকের এই প্রেক্ষাপটে এই আন্দোলনটা কিন্তু ভিন্ন ধর্মের অনেকগুলি দিক আছে। যেমন ধরেন, আন্দোলনটা তৈরি করছে কে? আমরা রাজনৈতিক দল যারা আছি, আমরা চেষ্টা করছি তো বিভিন্ন সময়, কিন্তু আমাদের গতানুগতিক পদ্ধতিতে এই আন্দোলনটা আমরা করে সাকসেসফুল হতে পারি নাই। এবং বিএনপির মতো পার্টি অনেক বড় কথা তো বলবে এখন, হ্যাঁ বলবে মুক্ত হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। 18 সালে কিন্তু সরকারের সঙ্গে যোগসাজস করে এরকম একটা খারাপ ভোট অংশগ্রহণ করতে গেছিল, সেখানে 6 সিট ধরিয়ে দিয়েছে, তাই না? আমি অ্যাজ ওল বলতেছি, তাহলে এই ব্যর্থতার দায়টা হচ্ছে আমাদের ভুলগুলো আমাদেরকে শুধরাইতে হবে, কারণ দেশটা পরিচালনা আমরা। ঠিক এই জায়গাটা আমি আসবো। আমি একটু জোনায়েদ থেকে আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, তো এখন তো অবশ্যই আপনারা খুশি, পুরোপুরি স্বস্তি কি ফিরে এসেছে? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আওয়ামী লীগ সরকারের যে একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে নিজেই এই ধরনের একটা স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, সেইটাকে আরও ব্যাপকভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে আওয়ামী লীগ যেভাবে এই শাসনটা পরিচালনা করেছে, সেটা 14 নির্বাচনের আগে থেকেই তারা সেই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ করছিল এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেখানে আসলে নির্বাচনে যাতে বিরোধী দল না আসে, সেই আস্থাটা তৈরি না হয় এবং তারা এককভাবে ক্ষমতাটা অব্যাহত রাখতে পারে। এবং এইভাবে ক্ষমতার নবায়ন 14-তে, 18-তে, 24-এ তারা করে যাচ্ছিল। যে এই শাসনটার বিরুদ্ধে মানুষের নানাভাবে সংগ্রাম হয়েছে, বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের, এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো এই লড়াইটা করছিল।
কিন্তু যে জায়গাটা তৈরি হয়েছে যে মানুষের যে একটা অংশগ্রহণের জায়গা, আতঙ্ক, ভয় নানাভাবে যুক্ত করে যে গণমানুষের একটা অভ্যুত্থান তৈরি হওয়ার যে প্রশ্ন, সেই জায়গাটাকে সরকার বাধা সৃষ্টি করে রাখছিল। প্রথমে ভয় দেখানো, তারপরে শেষ পর্যন্ত ভয়ঙ্কর রকম দমন পীড়ন করে ভয় দেখানো, মানুষজনকে সমস্ত গ্রেফতার করে ফেলা, জেলে ঢুকিয়ে দেওয়া, মামলা দেওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমনভাবে রাতের আধারে মানুষ তুলে নিয়ে যাওয়া কিংবা একটা ফেসবুকে লেখার কারণে তুলে নিয়ে যাওয়া যাতে একটা ভয়টা সারা দেশে ছড়িয়ে পড়ে। যে কারণে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এই লড়াইয়ের যে বহু চেষ্টা করার পরও এই দমন নীতিতে আন্দোলনকে ভেঙে দিয়ে আন্দোলনের উপর একটা স্টিম রোলার ক্র্যাকডাউন তারা চালিয়ে আন্দোলনকে কিছুটা নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে। এইবারে যে ঘটনাটা ঘটেছে একেবারেই ভিন্ন জায়গায়, যে তারা শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে, এবং যে ছাত্ররা আবার একটা ছাত্র, আমরা শিক্ষার্থী এই পরিচয়ে দাঁড়িয়েছেন। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের জায়গা নেই। তারা প্রথমে দাঁড়িয়েছেন যে আমরা শিক্ষার্থী এবং আমাদের বৈষম্যর মধ্যে এক ফেলা হচ্ছে, তারা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানটা নিয়েছেন। এই অবস্থানটা নেওয়া যাওয়ার ফলে এটা এত দ্রুততার সাথে সমস্ত শিক্ষার্থীকে সাথে নিজেকে যুক্ত করে ফেলেছে, সেইটা সবচেয়ে একটা বড় শক্তি হয়ে এসছে। এবং তারপরে যখন রাজপথে হাজার হাজার মানুষের মধ্যে ওরা হামলে পড়লো, গুলি করলো, হত্যা করলো, সমস্ত শিক্ষার্থীর কিন্তু তখন ভয় ভেঙে গেছে এবং যে কথাটা তারা বলেছে যে রক্তে আগুন লেগেছে, সেই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এবং ওইটা শিক্ষার্থীদের মধ্যে সারা দেশে যেমন ঐক্য তৈরি করেছে, শিক্ষার্থীর সাথে তারা অভিভাবককে ঐক্যবদ্ধ করেছে, পুরো আসলে বাংলাদেশের সমস্ত মানুষ এই প্রক্রিয়ায় চলে এসছে। শেষ পর্যন্ত এই রকম একটা হত্যাযজ্ঞ সরকার যেটা চালালো, হেলিকপ্টার দিয়ে গুলি করা থেকে শুরু করে, স্নাইপার দিয়ে গুলি করা থেকে শুরু করে, নির্বিচারে গুলি, এইটা যে চালালো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে, এইটার বিরুদ্ধে কতিপয় বাদে এমনকি আওয়ামী লীগেরও আমি মনে করি যে বিরাট অংশ মানুষ আর এটার সাথে থাকতে পারেনি। তো সেই রকম একটা অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানটা আসলে বলতে পারা যায় যে দেশের বেশিরভাগ মানুষ তো বটেই, মানে বিরোধী দলের সমর্থক কিংবা ইত্যাদি সেটা আছে, এমনকি সরকারি দলের কোনো সমর্থক বড় অংশই। কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি এখন এই কাজটা সম্পন্ন হয়েছে এবং এটা একটা সাফল্যের জায়গায় এসছে। এবং মনে করি যে ছাত্রদের যে বীরত্বপূর্ণ সংগ্রাম, এটা আমাদেরকে বহুকাল ধরে আমাদের স্মরণে রাখতে হবে। ঠিক এই জায়গাটা যদি আমি আপনার কাছে একটু জানতে চাই, যে রাজনীতিবিদরা পলিটিক্যাল ইস্যু নিয়ে আন্দোলন করেছে, একটা নন পলিটিক্যাল ইস্যু নিয়ে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটিয়ে দিল, রাজনীতিবিদদের আসলে শিক্ষাটা কি নেওয়া উচিত এখানে? দেখুন, এই যে এই জোয়ারটা আপনারা কেন তৈরি করতে পারলেন না? আমরা এই জোয়ার, এই কোনো জোয়ারই একটা জায়গা থেকে আসে না। মানে আপনি যে জোয়ারটাকে আজকে দেখছেন, এই জোয়ারের পিছনে আরো অনেকগুলো ছোট 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 জোয়ার আছে। এবং এই যে দীর্ঘদিন ধরে একটা সংগ্রামের সমাজের মধ্যে আছে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের তার যে দমন পীড়ন নির্যাতন, সেটার বিরুদ্ধে যে মানুষের চেষ্টা আছে, কিন্তু চেষ্টা করে আবার ব্যর্থ হচ্ছি। এই যে লড়াই করছি কিন্তু লড়াই করে ব্যর্থ হচ্ছি, সরকার আরো বেশি ক্ষমতা কুক্ষিগত করছে, আরো বেশি ক্ষমতার প্রয়োগ ঘটাচ্ছে এবং মনে হচ্ছে যে এই সরকার যেন অজেয়। এই পরিস্থিতিটা কিন্তু জনগণের মধ্যে ক্রমাগত তাকে ক্ষুব্ধ করে তুলছে এবং আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে এই পুরো পরিস্থিতি তারা মানে ক্রমাগত জমা হয়েছে। এবং এই পুঞ্জীভূত জায়গাটা যখনই তাদের ওই আবেগীয় বন্ধনটা সৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটার সমস্ত বিস্ফোরণটা ঘটেছে। আপনি খেয়াল করে দেখেন, এটার যদি বলেন যে রাজপথে এই রকম একটা সর্বাত্মক গণহত্যা, এইটা মোকাবেলা করার শক্তিটা ছাত্ররা কোথায় পেয়েছে? ওই যে আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নেওয়ার মতো সাহস দেখালেন, ওইটা সমস্ত ছাত্র সমাজের ভয় ভেঙে দিয়েছে এবং রাজপথে তারা ওই গুলি মোকাবেলা করার সাহসটা অর্জন করেছে। যার ফলে পুরো রাষ্ট্রবাহিনী কিন্তু ধীরে ধীরে, এটা আর সম্ভব না তার পক্ষে, সেনাবাহিনী এই জায়গায় আসতে বাধ্য হলো যে তারা ছাত্রদেরকে গুলি করবে না। এই পুরো পরিস্থিতিটাই এই তৈরি হওয়ার জায়গাটার একটা ভিত্তি আছে, কিন্তু সেই ভিত্তিটা আসলে দীর্ঘদিন ধরে এই সরকারের ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই এবং নিজেদের অধিকারের যে কথা। আমি যে এই জনস্রোতে বিশেষত গত
5 তারিখে সন্ধ্যার সময় জনস্রোতের মধ্যে বহু মানুষ একটা বলে 30 বছর হয়েছে ভোট দিতে পারে নাই, 25 বছর হয়েছে ভোট দিতে পারে নাই। এই যে ছাত্রদের মধ্যে যে ভোট দিতে না পারার যে একটা বিরাট মানে ক্ষোভ তার মধ্যে পুঞ্জীভূত আছে, সেটা হয়তো গত নভেম্বর মাসে হয় নাই, কিংবা 2018 সালে হয় নাই যে বিস্ফোরণ ঘটেছে কিনা, কিন্তু এই বিস্ফোরণের পেছনের এই সবগুলো প্রেক্ষাপটে কিন্তু তার ভিত্তি। এই বিস্ফোরণটা মানে অবশ্যই হওয়া একটা সময় আসলে হতো। যেমন নাজমুল হক প্রধান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে এই গণঅভ্যুত্থানের পরে তো আমরা অনেক ঘটনা দেখছি, আপনি একটু আগে আলোচনা করছিলেন, এবং সেখানে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরে একটা কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। উনি আসলে কোন মহলকে ইঙ্গিত করতে চায়? আপনার কি মনে হয় যে একটা কুচক্রী মহল রয়েছে? আমি শুনে সব জায়গায় সবসময় থাকে, আমরা মুক্তিযুদ্ধ কুচক্রী মহল ছিল, থাকে, এটা থাকে, এটা আমি এটাকে বড় করে দেখছি না। বিষয়টা হচ্ছে যে আসলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররা যেটা করেছে, আমি একটু একটা পয়েন্টে টাচ করি তার সঙ্গে। 3টা পয়েন্ট দেখবেন, 3টা মানে প্রধানমন্ত্রী বললেন কি, বিরক্ত হয়ে তুলছি আমি। হাইকোর্টের প্রধানমন্ত্রী বলছে যে আন্দোলন করলেই হাইকোর্ট চেঞ্জ হয়ে যায়। আরো বাদল কিন্তু বলছে ন্যাচারালি ছাত্রদের কিন্তু বুক পেতে দেওয়া ছাড়া সাইড হওয়ার কোনো জায়গা থাকলো না। আজকে কিন্তু 7 আগস্ট, আজকে সেই মামলাটা হওয়ার কথা ছিল, মামলা শুনানি। এবং এই যে বুক পেতে জায়গা নেই, এটাকে পাবলিকও, জনগণ রাজনৈতিক দলের প্রতি ওইরকম আস্থায় নেই। এই কারণে, কারণ সবাইকে ক্ষমতা দেখছে, জনগণ এই স্লোগানটা খুব ভালো করেই বুঝে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে বিএনপির ভাইদের তাদের উপর নির্যাতন হচ্ছে। আমি এই কারণে ব্যতীত বিএনপির নর্মাল মিছিলে গুলি করে মেরে দেওয়া, বলছে নারায়ণগঞ্জে মারা হয়েছে, বাউনে মারা হয়েছে, ভোলায় মারা হয়েছে, সাধারণ মিছিলে। এবং পুলিশকে যে খুনি বাহিনী তৈরি করার যে সরকারের যে পরিকল্পনা, যেটা বললেন সাকি, এই ক্রমান্বয়ে পরিকল্পনা এজ হল, ছাত্ররাই বুলেটটাকে আলিঙ্গন করার মধ্যে দিয়ে পাবলিক একদম ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে গেল। এবং আমি 69 আন্দোলনের কর্মী ছিলাম, মিছিল করেছি, স্লোগান দিয়েছি, 71 মুক্তিযুদ্ধ করেছি, দেশ 90 আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়েছি। আমি এইরকম আন্দোলন দেখি নাই। শিশু, মা, বাবা, শিক্ষক, গার্ডিয়ান সমস্ত, শুধু দল নাই, আমরা বলছি, আমরা দলের পক্ষ থেকে, মির্জা ফখরুল সাহেব বলছেন, কি বলছেন, যে আমাদের নৈতিক সমর্থন, আমাদের দলের পক্ষ থেকে আমরা কথা বলবো, আমাদের নৈতিক সমর্থন আছে। তাহলে এই নৈতিক সমর্থনটাই ছাত্রদের শক্তিটাকে আরো বেশি ক্রিস্টালাইজ করছে এবং ছাত্রকে লড়াইয়ে একদম যান। দেখবেন আপনি ওদেরকে গোয়েন্দা সময় তুলে নেওয়া, এই করা, সেই করা, থ্রেট করা, আমার অনেক কিছু হয়েছে, কিন্তু টলাতে পারে নাই। আজকে এই কারণে সেলুট এদের। এখন আমাদের এই ভুল রাজনীতি আমরা করি, যারা ক্ষমতা যেতে চাই, ভোট চাই, কালকে ক্ষমতা যাব, আমাদের ভুলগুলি কি, এটা আমরা কখনো বলি না। কিন্তু বিএনপির ভুলগুলি কখনো বলছে? বিএনপি কি ভুল করছে ক্ষমতায় থেকে? বলছে? বলে নাই। বলে ক্ষমতায় আমরা যাই, তারা আমাদের ভুলগুলি চোখে দেখি না। আমরা এই ভুলগুলি যদি চোখে দেখতে পারি, আমরা বিগত ভুলগুলি যদি আমরা বের করতে পারি আমাদের ভুলগুলি কি, তাহলে আমরা এই আন্দোলনের, ছাত্রদের আন্দোলনের ফসলটাকে আমরা জনগণের ঘরে তুলে দিতে পারবো। নাহলে ছাত্র আন্দোলনের ফসলটা যদি মনে করি আমি ক্ষমতায় তুলবো, তাই না, তাহলে কিন্তু যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে যাব। ফলে আমি মনে করি ছাত্ররা ছাত্র হলো, আমরা তাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করা যায়, তারা কিছুই বুঝে না, এটা ভুল। ছাত্ররা যদি না বুঝতো তাহলে তো 69 হতো না, 71 হতো না, 52 হতো না। এই জেনারেশনটাকে বুঝতে আমাদের অনেক সময় লাগবে। সময় লাগছে না, শুনে না, এই জেনারেশনটা দেখেন, প্রথম 91 পর থেকে, যখন থেকে ছাত্র রাজনীতি লাঠিয়াল হয়ে গেছে ক্ষমতা, বিএনপি ছাত্রদল লাঠিয়াল বিএনপি, আওয়ামী লীগের ছাত্রলীগ লাঠিয়াল আওয়ামী লীগের, পরিষ্কার এটা। তখন কিন্তু ছাত্ররা, সাধারণ ছাত্র আন্দোলন শুরু করতে, খেয়াল করেন ঢাকায় মিশে সাধারণ ছাত্র অনেকগুলি মুভমেন্ট, সাধারণ ছাত্ররা, সাকিরা ছিলেন আমাদের পরের প্রজন্ম, ওনারা দেখেছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ আছে। সাধারণ ছাত্ররা র্যাব বিরোধী, র্যাব, ধর্ষণ, বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই যে কুমিল্লা হত্যাকাণ্ড, এই যে আপনার কি যেন, এই যে পরিবহনের আন্দোলন, সমস্ত ছাত্ররা করছে, সাধারণ ছাত্র। এবং তারা এটা করে কিন্তু, নূরও কিন্তু এটার প্রোডাক্ট, এটা করে কিন্তু ছাত্রের মধ্যে একটা কনফিডেন্স অর্জন করছে সাধারণ ছাত্ররা। এটা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠে না, কেউ যদি মনে করেন না কালকে গড়ে উঠছে, এটা ভিন্ন, নো, এটা দীর্ঘদিনের একটা তাদের প্রচেষ্টা প্রক্রিয়া ধারাবাহিকভাবে করে ওরা এই জায়গাটা আসতে পারছে। এবং সাকসেসফুলি তারা এই যে বুকটা পেতে দিল সরকারের কাছে, যে বুকটা পেতে দিতে বিএনপিও পারেন, আমরাও পারি নাই, সরকারের স্বৈর শাসনের বিরুদ্ধে। এরকম হয় নাকি? এরকম ভোট, দিনের ভোট রাতে করলাম, হ্যাঁ, রাতের ভোট কেউ আসলো না, নিজে নিজে করে ফেললাম, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে ভোট, লাউ কদ্রু, হয় নাকি? চাচ্ছে তাই করা, কেউ বলার লোক নেই, ওরা মনে মনে শুধু ফুসছিল। এবং এই ঘটনার মধ্য দিয়ে ওরা সেই লিঙ্ক, সেই গ্রন্থ ধরতে পেরে ওরা খেলে দিচ্ছে। আমি এই জায়গাটা আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়।
দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং জোনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। সাকিব ভাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি হলো 3 মাসের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আপনার কি মনে হয় যে নতুন সরকার এসে এখন যে পরিস্থিতি আছে 3 মাসের মধ্যে একটা নির্বাচন আয়োজনের সম্ভব হবে? ধন্যবাদ। আপনি একটু আগের প্রসঙ্গে যে আমি আলোচনাটা করছিলাম, এটা এত বড় একটা অভ্যুত্থান এবং এত দিক থেকে এর বিচার বিশ্লেষণ হবে এবং আমাদের করতে হবে বারবার, যেটা একটা আলোচনার মধ্যে দিয়ে এটাকে পুরো ধরতে যাওয়াটার চেষ্টা করাটা খুব ঠিক হবে না। কিন্তু এই যে আমি যে জায়গাটাতে উদ্বুদ্ধ হয়েছি যে ছাত্ররা, আপনি খেয়াল করে দেখুন, বুয়েটে যখন একটা ক্ষমতার একদল ছাত্র একটা ক্ষমতাসীন দলের ছত্রছায়া থেকে তার নাম নিয়ে, ছাত্রলীগ নাম নিয়ে বাকি সব ছাত্রদের উপর একটা দাপটের শাসন জারি করে রেখেছে, এবং এইটা এতদিন ধরে চলতে 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 সাধারণ ছাত্ররা, অর্থাৎ ক্ষমতার বাইরে আমরা যারা আছি, আমরা সবার মধ্যে একটা অলক্ষ্যে একটা নিজেদের ঐক্য তৈরি হয়ে গেছে, এবং সেই ঐক্যের একটা বহিঃপ্রকাশও ঘটেছে বিশেষভাবে আবরার হত্যাকাণ্ডের পরে বুয়েটে। এইটাকে অনেক সময় অনেকে অরাজনৈতিক বলেছিল, কিন্তু আসলে এটা ছিল প্রতিরোধেরই একটা রূপ, এবং সেটারই একটা বড় আকারের ঘটনা প্রকাশ ঘটলো এই মুহূর্তে, যে সমস্ত দেশের ছাত্ররা তাদের একটা দাবিতে দাঁড়িয়েছে, এবং সেটার বিরুদ্ধে যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, তখন ওই যে নিজেদের মধ্যে ঐক্যর বোধটা, বন্ধনটা এবং তার একটা আবেগীয় শক্তি, এটা আরো বড় আকারে তৈরি হয়েছে। এবং তারপর তো হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হত্যাকাণ্ড, এবং এই ছাত্র শক্তি মনে করেছে যে আমরা কোটি কোটি মানুষ এদেরকে পরাজিত করে দিবে। এই যে মানুষের ঐক্যের শক্তিটাতে নিজেদেরকে বলিয়ান ভাবতে পারা, সেইটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের জায়গা। যে কোনো স্বৈরাচারী কেউ যদি মনে করে তার ক্ষমতা দিয়ে সে মানুষের সম্মিলিত ঐক্যটাকে ধ্বংস করতে যাবে, তারা পরাজিত হতে বাধ্য হবে। এবং আমরা বারবার বলেছিলাম যে ইতিহাসে থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে এইভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু তারা বলেছিলেন তারা অজেয়, এবং সেই অজেয় জায়গাটা আজকে বাংলাদেশের মানুষ, বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা, তারা এটা প্রমাণ করে দেখিয়েছে যে না, নতুন একটা বাংলাদেশের পথ তৈরি হতে পারে। এখন সেই পথটা কিভাবে হবে, এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এইটা অনুযায়ী বাংলাদেশকে নিয়ে যেতে হবে। পরিস্থিতির সুযোগে অন্য যে যার মতো করে ক্ষমতার কাঠামো তৈরি করাটা ঠিক হবে না। মানুষের আকাঙ্ক্ষাটা খুব স্পষ্ট, যে এই রাষ্ট্রটা আমাদের জনগণের অধিকার বলেন, তাদের মর্যাদা বলেন, সেইটাকে প্রতিষ্ঠা করার মতো উপযোগী একটা রাষ্ট্র না। এইখানে ক্ষমতা এমনভাবে আছে যার ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই। এখানে মানুষের এক হাতে অধিকার দেওয়া আছে, আর এক হাতে কেড়ে নেওয়ার সব ব্যবস্থা করা আছে। এখানে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু তাকে কারো কাছে কোথাও জবাবদিহিতা করতে হয় না। উপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী, তিনি এমন শক্তিশালী যে তিনি সবকিছু বদলে দিতে পারেন। এই যে ক্ষমতা যে সার্বক্ষণিক জবাবদিহিতার মধ্যে থাকে, এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে ক্ষমতার কেন্দ্র হচ্ছে জনগণ। সেই জনগণের প্রতিনিধি হয়ে আপনি তো জনগণের উপরে উঠে দিতে পারেন না, তার উপর প্রভুত্ব করতে পারেন না, বরং জনগণের অধীনস্থ আপনাকে থাকতে হয়। সেই অধীনস্থতার রূপটা হচ্ছে আপনাকে সবসময় জবাবদিহিতা করতে হবে। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ক্ষমতা আপনি জবাবদিহিতার মধ্যে থাকবেন। এই সবটাই বাংলাদেশে সাংবিধানিকভাবেও নাই করে দেওয়া অ্যাবসেন্ট। আরেকটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে দিয়ে এক দৈত্য তৈরি করেছি আমরা, এবং বিশেষভাবে গত 15 বছরে এই দৈত্যটা একেবারে এমন বড় দৈত্য হয়েছে যে এটা আর কোনো মানুষের কোনো শ্বাস ফেলার জায়গা রাখছিল না। আজকে সেই বিস্ফোরণটা ঘটেছে। কাজেই বর্তমান সরকারের কাজ হচ্ছে, আমরা যেটা শুরুতেই বললাম, যে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আছে। সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে অনেক দুর্বৃত্তরা, আজকে আমরা দেখছি এখানে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, আমরা দেখছি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জায়গা তৈরি হচ্ছে, কিংবা তাদের প্রতিপক্ষকে একটা ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পদ লুট হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে, একটা নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা অবিলম্বে
এটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে, আমাদের দলের নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছি যে এলাকা এলাকায় স্বেচ্ছাসেবক টিম গঠন করুন এবং মানুষের জানমালের হেফাজত করুন। কারণ আমরা তো একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা ক্ষমতায় না থাকলে দেশ ছারকার হয়ে যাবে, ক্ষমতায় না থাকলে তাদের এত লোক মারা যাবে। আমরা কি শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের সাহেবের ওই সব বুলিগিকে সত্যি প্রমাণ করব? রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীদের, দেশের ছাত্র সমাজকে এটা নিয়ে ভাবতে হবে। ফলে আমরা রাজনৈতিক দলগুলো থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমরা দেখেছি যে ছাত্র সমাজের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এইভাবে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, এইভাবে বাড়িঘর লুটপাট, অরাজকতা, আগুন লাগানো, এটা তৈরি করা যাবে না, এইভাবে মানুষের প্রাণ হারানোর চেষ্টা এগুলো করা যাবে না। এই জায়গা থেকে এখন সকলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের যে আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করে আমাদের জনগণকে সুরক্ষা দেব, তার নিরাপত্তার ব্যবস্থা করব। একই সাথে যেটা আমি বলবো, এই টেলিভিশন থেকেও আমরা সেনাবাহিনীর প্রতি, পুলিশ বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন। পুলিশ বাহিনী এই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দরকারি। জনগণকে আমরা আহ্বান জানাবো যে পুলিশ বাহিনীর উপরে এই ধরনের আপনারা যদি প্রতিশোধমূলক ব্যবস্থার দিকে যান তাহলে কিন্তু পুরো একটা নৈরাজ্যের জায়গাটা হবে। এখানে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাহিনীগুলোর যে ভূমিকা নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর এখন যে ভূমিকা নেওয়া দরকার, সেটা যতটা সম্ভব সর্বোচ্চটা করার জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন এরপরে আমরা যে জিনিসটা চাই, এই কারণে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে চেয়েছিলাম যে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক। অন্তর্বর্তী সরকারের প্রধান কি হবেন ইতিমধ্যে ছাত্রদের সাথে, অন্যান্যদের সাথে আলোচনার মধ্যে ইতিমধ্যে সেটা একটা চূড়ান্ত করা হয়েছে। সম্ভবত উপদেষ্টা পরিষদ কিংবা যেভাবেই ডাকুন না কেন তার একটা তালিকা হয়তো চলমান আছে, সেই তালিকা প্রণয়ন এবং আগামীকাল রাত ৮টার মধ্যে কোনো এক সময় এই শপথ অনুষ্ঠিত হবে। এইটা খুব জরুরি, কেন দ্রুততম সময় একটা সরকার হলে তার একটা দায় দায়িত্বের জায়গা আসে, তখন বাকি প্রশ্নগুলো একটা অর্ডারে আসার জায়গা তৈরি হয়। কিন্তু এই সরকারের এর পরবর্তী কাজ যেটা, যার কাছে মানুষের যে এক্সপেকটেশন, যে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবে রূপ দেওয়ার কাজটাকে তারা ফ্যাসিলিটেট করবে, তারা সেটা যেটা আসলে তাদের। সেখানে আমি মনে করি সেখানে মনে করি কাজগুলো কি কি। প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে রাজনৈতিক বন্দোবস্ত, এখান থেকে কিভাবে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশ যেতে পারে, কিভাবে একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারে। কিন্তু সেটা সময় নির্দিষ্ট থাকবে নতুন সরকারের কাছে। আপনাদের দাবিটা কি অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হবে? আপনি তো কাট জায়গায় যাচ্ছে, আমি আগে কাজ বলে নিই। প্রথম কাজ এটা একটা ব্রডার হেডলাইনের মধ্যে, কিন্তু এর মধ্যে অনেকগুলো ব্যবস্থা। একটা হচ্ছে জবাবদিহিতার জন্য যে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর বদল, এটা দরকার, এবং একটা নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন, সে যেন প্রত্যেকটি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারে তার ব্যবস্থা প্রণয়ন, এবং সেইটা করার যে এটাকে ফ্যাসিলিটেট করার কাজ, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে তো নির্বাচিত সংসদকেই তো এটা করতে হবে। তাহলে ভবিষ্যতের নির্বাচিত সংসদটা কিরকম হবে, সেই পরিবর্তনগুলো আনার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কনসেনসাস তৈরি এবং সবশেষে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, এই কাজগুলো বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি চলতে চায়, আমাদের যে অর্থনৈতিক চ্যালেঞ্জটা আছে, সংকটের মধ্যে আছে, যদি মোকাবেলা করতে হয়, তাহলেও যে সংস্কারগুলোর জায়গায় যেতে হবে, তাতে এইটা কতটা সময় লাগবে সেই বিবেচনার জায়গাটা নিশ্চয়ই একটা আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো আলোচনা হবে। বিএনপি ইতিমধ্যে একটা দাবি তুলেছে, ছাত্রদের পক্ষ থেকে দাবি আছে। রাজনৈতিক দলগুলো আমরা আমাদের দলের মধ্যে এবং জোটের মধ্যে আলোচনা করব, আমরা আরো অন্যান্য রাজনৈতিক দল সবার সাথে আলাপ আলোচনা করব। সেই ক্ষেত্রে এই একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ন্যূনতম যে সময়টা দরকার, সেটা রেখেই আমাদেরকে আসলে এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া অগ্রসর হতে হবে। বানপদের ভাই, আপনার কি মনে হয় যে এটার জন্য বেশ অনেক সময় তো প্রয়োজন? সাকিব ভাইদের যে দাবি বা অধিকাংশ মানুষের যে দাবি, এটিকে আসলে 3 মাস বা 6 মাসের ভিতরে কি সম্ভব? একটা কথা বলি, এটাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে এটাকে, কারণ আমি আবারও বলছি, 72 সাল থেকে আমরা রাষ্ট্র পরিচালনার দলগুলি যে জঞ্জাল তৈরি করছি, এই জঞ্জালটা একদিনে হয়নি, যে জঞ্জাল তৈরি করছি এবং যে ক্ষমতায় আসলেই আর আমার কেউ নাই, উইনার্স টেক্স অল, এরকম আর ব্যাপারটা। এটা ডেমোক্রেসি না। ডেমোক্রেসি প্রতিদিন প্রতিটা মুহূর্তে আয়নার সামনে দাঁড়ানো, জনগণের সামনে দাঁড়ানো, জবাবদিহিতার মুখে পড়া, যেটাকে বলছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা।
এটার বালাই নেই এখানটায়, যেই ক্ষমতায় গেছি। ফলে আজকে দেখলাম ছাত্ররা ঢাকায় আজকে ঢুকলাম, তো আমি এলাকায় ছিলাম, যে জঞ্জাল পরিষ্কার করতেছে, ট্রাফিক পরিচালনা করতেছে, বিরল লাগছে আমার কাছে। এই রাষ্ট্রের এই জঞ্জালটা একদিনে যদি পরিষ্কার ভালো, আমার কথা যদি 1 বছর লাগে তাও ভালো, যদি 10 তাও ভালো। কারণ আমি এই জঞ্জাল নিয়ে আমার এই রাজনীতি করার কোনো খায়াস নেই। কারণ আপনি দেখেন আজকে খুব দুঃখজনক, বাংলাদেশে এতগুলি পুলিশ মারা গেছে, কম মারা নেই কিন্তু পুলিশ, পাবলিক খেলবে কেন পুলিশের প্রতি? বিগত 15 বছরে এই যে পুলিশ দিয়ে মামলা দিয়ে পাবলিককে যে হ্যারাসমেন্ট, আরে আমি তো পার্লামেন্ট ছিলাম, অসংখ্য মামলা লোকজন সাফার করতে, পুলিশ শুধু টাকা টাকা টাকা। আমি এজ এ হোল তাহলে এই সামগ্রিক বিষয়টা বিচার ব্যবস্থা আপনি দেখবেন কি হয়। এক বিচারক রাজ্য থেকে তো পলায় চলে গেল, চিফ জাস্টিস কিভাবে গেছে দেখছি এগুলো। তাহলে এই সামগ্রিক জঞ্জাল পরিষ্কার করতে যদি যে সরকার আসবেন, আমি সেই সরকার যদি ওনারা এরকম কোন জাদু থাকে ওনাদের কাছে, তাই না, যে না একদিনই কমপ্লিট, একদিনই ভোট দেবেন। এটা আমি আজকে যারা ক্ষমতার জন্য যারা পাগল হয়ে গেছে যে কালকেই ভোট দেন, তাই না, এরা আসলে রাষ্ট্রের এই সমস্যা সমাধানের জন্য কোনো যৌক্তিক কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। একাধিকবার ক্ষমতায় ছিলেন এবং ওই একাধিকবার ক্ষমতা যাওয়ার পরেও কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন, ক্ষমতাটাকে খেয়ে ফেলার চেষ্টা করছেন। আজকে আওয়ামী লীগের যে পরিণতি হলো, আওয়ামী লীগ দলটা আমি বলি বিশেষ করে 18 সালের ভোট এবং গত ভোট, এই দুইটা ভোটকে আওয়ামী লীগ জনগণ থেকে পুরো বিচ্ছিন্ন করে ফেলছে। আওয়ামী লীগের ভবিষ্যৎটা নেই। আপনি যেটা বলছিলেন যে এই যদি যত সময় লাগে তাদেরকে সেই সময়টা দেওয়া উচিত, আপনার মনে হয় যে খুব সম্ভবত 15 জনের একটা পরিষদ গঠিত হবে, এই 15 জন মিলেই পুরা সব জঞ্জাল সাফ করতে পারবে? আমি যেটা ওই যে যারা আসবেন প্রেসিডেন্ট আছেন তাদের উচিত হচ্ছে এই গভর্নমেন্ট ফর্ম করার আগে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করা, তাদের যাওয়া এবং রাষ্ট্র পরিচালনায় গভর্নমেন্ট পরিচালনায় তাদের মতামত নেওয়া নিয়ে কাজটা করা। আমি তো আমার লিমিটেশন বুঝি। আজকে যিনি বিএনপি নেতা আছেন, যিনি আওয়ামী নেতা আছেন, বুঝেন না লিমিটেশন কি, উনি কি করতে পেরেছেন। তাহলে একই জিনিসের পুনরাবৃত্তি বারবার আমাদের ছাত্ররা দেবে কেন? আমরা তো একসাথে পতন করলাম কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, উনিও ছিলেন সেই সময়, তাই না, আমরা করার পর তো রাখতে পারলাম তো। একদল কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থা বাতিল করে দিলেন, আর একদল বাতিল করলেন, আর একদল কেয়ারটেকার ওইখানটায় নিজের মন মতো কেয়ারটেকার কইরা ক্ষমতায় থাকার জন্য আবার চেষ্টা করলেন। এই যে ঘটনা তৈরি করছেন ওনারা, মেজর রেসপন্সিবিলিটি কার? বিএনপি আওয়ামী লীগের। দে হ্যাভ ডান দিস থিংস। তাহলে আজকে এই জায়গায় আমি নিজে কি বলে পরিষ্কার না যে আজকে ওনারা কালকে ক্ষমতা আসলে কি করবেন ওনারা। তাহলে এখানে সবারই উচিত আমাদের আসলে আমরা রাষ্ট্রের কি মেরামত করব, কি সংস্কার করবো, কিভাবে রাষ্ট্রকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাব। এখানটায় আইন সুরক্ষাকারী বাহিনী, আমাদের বিচার বিভাগ কিভাবে কাজ করবে। আপনি দেখেন আমি যে পার্শ্ববর্তী দেশ অনেক বিতর্ক আছে, ভোটটা হয়ে গেছে, ভোটে সবাই সন্তুষ্ট, বিরোধী দল সন্তুষ্ট, সরকারি দল সন্তুষ্ট, প্রভিন্সিয়াল রাজ্য দল সন্তুষ্ট, কোনো কথা নেই। এই যে একটা ব্যবস্থা ভারত করতে পারলো, আজকে আমরা এখানে করতে পারছি না। তো এইটার গ্যারান্টি বিএনপি দিতে পারবে না। এই গ্যারান্টিটার জন্য এখানটায় আমাদের সবার সহায়তা করে সেই জায়গাটা তৈরি করা উচিত। সবাই রাজনীতি করতে পারবে, সবাই ক্ষমতায় না গেলেও তার ভ্যালু, সোশ্যাল ভ্যালু, সামাজিক ভ্যালু, রাজনীতি করা মানে কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়া? নো, জনগণের কল্যাণ, দেশের সেবা যদি মূল কাজ হয়ে থাকে, তাই না, তাহলে ক্ষমতাটাকে প্রাধান্য না দিয়ে আমি জনগণের, আজকে ছাত্রদের কাছে আসলো কেন পাবলিক, আমরা এই ছাত্রদের আমরা দেখছি রিক্সাওয়ালা মায়ের খাইছে নবাবপুরে, হাজার রিক্সা চলে আসে, ঢাকায় ছাত্রের কাছে চলে আসে, রাত্রেই একটা রিক্সাওয়ালাকে চাপা দিয়ে পুলিশের কাছে মারছিল, সবসময় মনে আছে। আসেন আমরা ছাত্ররা, কারণ ভরসার জায়গায় ছাত্ররা, আজকে ছাত্রকে সমর্থন করছে জাতি এই কারণে, ভরসার জায়গায় ছাত্ররা, তারা আমাদের সন্তানরা যে কথাগুলি বলছে তাদেরকে নির্বোধ বোকা না ভেবে বরঞ্চ তারা তাদের ভবিষ্যৎ দ্রষ্টা মনে করে আমাদের উচিত রাষ্ট্রটা সংস্কারের মেরামতের। এই সংস্কারের জন্য তো শিক্ষার্থীরা একটা রূপরেখা দিবে, এবং আজকে মানে সাকিব আপনার কাছে জানতে চাই, সেটা হলো তারা একটা রূপরেখা তৈরি করছে এবং এখনো একটা মিটিং করছে। নতুন সরকার আসার পরে কি এই ছাত্ররা এই দাবিগুলো নিয়ে মাঠে থাকবে? নতুন সরকার দায়িত্ব দিয়ে তারা ছাত্রদের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যাতে রাষ্ট্রে বাস্তবায়ন হয়, সেটার জন্য তাদের ভিজিল্যান্ট থাকা, তাদের এই বিষয়ে সজাগ থাকা, সেটার জন্য ঐক্যবদ্ধ থাকা প্রয়োজনে, মানে তারা যাতে সেই ধরনের তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চাপও সৃষ্টি করতে পারে, সেই জায়গাটা নিশ্চয়ই তাদের দরকার আছে। আমি মনে করি যে থাকা তাদের উচিত, তাদের ঐক্যবদ্ধ থাকার জায়গাটা যত বেশি শক্তিশালী থাকবে তত ভালো। এখানে সংস্কারের ব্যাপারটা কিন্তু একটা জাতীয় কনসেনসাসের দিকে ইতিমধ্যেই অগ্রসর হচ্ছিল। আপনারা লক্ষ্য করবেন যে
আমাদের দল এবং আমাদের জোট গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ, আমরা কিন্তু এই প্রশ্নটা 14 সালের পর থেকেই বলা শুরু করলো, 18-তে এসে আরো পরিষ্কার করে আমাদের বলতে হয়েছে, এবং 18-র পরে বিশেষভাবে ইয়াতে যে এই রাষ্ট্রটা এইভাবে কিন্তু আর চলবে না। ফলে এইটাকে একটা সংস্কার করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে, স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা গণতান্ত্রিক রূপান্তরে নিতে হবে। এই যে ট্রান্সফরমেশন, এই রূপান্তরটা এটা তো সকল পক্ষগুলোর একটা ঐক্যমত্যের প্রশ্ন, এটা তো একজনের কাজ না। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এই সরকারের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ছিল, তাদের মধ্যে কিন্তু এই এক ধরনের ঐক্যমত্যের জায়গায় এসেছিল ন্যূনতম। সেখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দরকার এবং অনেকগুলো বিষয় নিয়ে এখনো পর্যন্ত পুরো ঐক্য স্থাপিত হয়নি, তারপরে একটা 31টা দফা আমরা একটা জায়গায় নিয়ে এসেছিলাম যে এই সংস্কারগুলো আনতে হবে। এখন এখানে আরো রাজনৈতিক দলগুলো যারা এর মধ্যে পুরোটা আসেননি, তারাও এই ডায়ালগে আসতে পারেন, কারণ এই ডায়ালগটা তো দরকার। একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটা নিয়ম তৈরি করতে গেলে সেটাতে তো প্রত্যেকেরই একটা অংশগ্রহণের জায়গা, একটা চিন্তার জায়গা, এবং সেই জায়গাটা দরকার। আওয়ামী লীগ যে কাজটি করেছে, সরকার যে কাজটি করেছে, যে তারা এই রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে চায়নি, বরং এই জবরদস্তি শাসনটাই টিকে রাখতে চেয়েছে। মানুষ সেটা উৎখাত করে দিয়েছে। আগামীতে সেই জায়গায় আপনি যে ঐক্যমতের কথা বলছেন সাকিব ভাই, সেইখানে কি আওয়ামী লীগের এখন পার্টিসিপেট করার কোনো সুযোগ রয়েছে? কোথায় আপনারা আগামী দিনে যে পরিবর্তনের কথা বলছেন, আপনি বলছেন সবার ঐক্যমত, এখানে তো আওয়ামী লীগের মতামত দেওয়ার কি কোনো সুযোগ রয়েছে এখনকার বাস্তবতায়? দেখুন, গণতন্ত্রের কথা, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল হিসেবে তার কি পরিণতি দাঁড়াবে সেটা তো একটা প্রশ্ন, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো এক্সিস্ট করে, এবং রাজনৈতিক দল হিসেবে যদি এক্সিস্ট করে তা আওয়ামী লীগ এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদারিত্ব তো অর্জন করতে হবে। আপনি তো মানে একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা বদল করে একটা ডেমোক্রেটিক ব্যবস্থা করতে যাচ্ছি, যে ডেমোক্রেটিক ব্যবস্থা একটা ইনক্লুসিভ ব্যবস্থা। সুতরাং সেই জায়গাটাও আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। এবং আমি এটা শেষ বাক্যটা বলছি যে তার মানে অলরেডি একটা দেশে একটা সংস্কারের কর্মকাণ্ড চলছে। ছাত্র সমাজ তাদের প্রস্তাব নিয়ে যদি আরো হাজির হয়, সেটা আরো একটা বড় আলোচনা, এবং একটা রাষ্ট্রীয়ভাবে, একটা জাতীয়ভাবে একটা নতুন রাষ্ট্র বানানোর, নতুন দিনের রাষ্ট্রের সূচনা হওয়ার সুযোগ, নতুন রিপাবলিক বানানোর তর্কের দিকে আমরা যাব। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।